হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেন্ট জেভিয়ার্স স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে এখন আমি তোমাদের সাথে আছি কমলেশ স্যার। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর ম্যাথ এবং আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত। আমাদের দৈনন্দিন জীবনে সংখ্যাভিত্তিক অনেক তথ্য উপাত্ত আমরা ব্যবহার করি, তাই এই বর্তমান যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির এ যুগে তথ্য উপাত্ত সম্পর্কে জানা ও জ্ঞান লাভ করা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অপরিহার্য। আর সে কারণেই আজকে আমরা তথ্য উপাত্তের গড়, মধ্যম ও প্রচুরক সম্পর্কে মোটামুটি আলোচনা করব। শুরুতে তথ্য কাকে বলে বা তথ্য জিনিসটা কি? তথ্য হচ্ছে এমন একটা জিনিস যে কোনো বিষয় বা ঘটনার সংখ্যাসূচকই তথ্য। কোনো বিষয় বা ঘটনার সংখ্যাসূচকই তথ্য, যে সংখ্যাসূচকগুলো দ্বারা ওই ঘটনা বা বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। যেমন আমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে। ধরে নাও কোনো একটা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে 10 জন স্টুডেন্ট 60 নাম্বারের অধিক মার্ক পেয়েছে, আর 10 জন স্টুডেন্ট 60 মার্ক বা 50 মার্কের বা 60 মার্কের কম মার্ক পেয়েছে। এমন তাহলে 10 জন স্টুডেন্ট যারা 60 মার্কের অধিক মার্ক পেয়েছে আর 10 জন স্টুডেন্ট আছে যারা 60 মার্কের কম মার্ক পেয়েছে। আমি দেখো এখানে একটা সলভ করছি, যেখানে প্রাপ্ত নম্বর আর শিক্ষার্থীর সংখ্যা। আর এখানে দেখো 60 মার্কের উপরের কথা, 90 পাইছে একজন স্টুডেন্ট, 80 পাইছে 2 জন স্টুডেন্ট, 75 পাইছে 4 জন স্টুডেন্ট, আর 70 পাইছে 3 জন স্টুডেন্ট। যোগ করে দেখো 3 আর 4 7, 7 আর 2 9, 9 আর 1 10। এই 10 জন স্টুডেন্ট এরা হচ্ছে বেশি নম্বরের প্রাপ্তদের তালিকা, আর এইটা হচ্ছে কম নম্বর, মানে 60 এর নিচে যারা পাইছে। 50 পাইছে 2 জন, 45 পাইছে 3 জন, 40 পাইছে 3 জন, আর 35 3 জন। তাহলে এই তালিকায় আমরা একটা তথ্য পেলাম, যে সংখ্যাভিত্তিক কিছু তথ্য পেলাম, এবং এই তথ্যের ভিত্তিতে স্টুডেন্টের দুর্বলতা সম্পর্কে আমরা জানতে পারবো এবং সেই মোতাবেক তার দুর্বলতা দূরকরণের পদক্ষেপ নিতে পারবো। এবং এই ঘটনাটা যে কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 60 মার্ক পাওয়া স্টুডেন্টের যে ঘটনাটা ঘটছে আর 60 মার্কের নিচে পাওয়া স্টুডেন্টের ঘটনাটা ঘটছে, এই সংখ্যাগুলো বা এই তথ্যগুলো দ্বারা, সংখ্যাসূচক যে তথ্যগুলো দ্বারা আমরা সেটা একটা সুস্পষ্ট ধারণা পেতে পারি। যে 90 মার্ক পেয়েছে কতজন? একজন। 75 মার্ক পেয়েছে কতজন? 4 জন। এই ঘটনাগুলোর মানে কথা হচ্ছে যে সংখ্যাসূচকই হলো তথ্য, কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাসূচক। এই সংখ্যাগুলো দ্বারা আমরা এই ঘটনাটা প্রকাশ করছি, এই সংখ্যাগুলো দ্বারাই এই সংখ্যাসূচকই হচ্ছে তার তথ্য। এখন যে উপরে যে এই যে দুটো তালিকা, এই দুটো তালিকায় দুটো তথ্যের কথা বলা আছে। যে তথ্যের একটা হচ্ছে বেশি নম্বরের তথ্যটা এইটা, আর কম নম্বরের তথ্যটা হচ্ছে এইটা। তাহলে বেশি নম্বর প্রাপ্ত তথ্যটা, এই যে যে দুটি সংখ্যাসূচক তথ্য দেওয়া আছে তার প্রত্যেকটি এক একটি পরিসংখ্যান। এটাও একটা পরিসংখ্যান, আবার এটাও একটা পরিসংখ্যান। এই হচ্ছে 10 জন বেশি মার্ক প্রাপ্ত স্টুডেন্টের পরিসংখ্যান, আর এই হচ্ছে 10 জন কম মার্ক প্রাপ্ত স্টুডেন্টের পরিসংখ্যান। তাহলে এইটা থেকে আমরা বলতে পারি যে কত কত আছে, 90, 80, 75 আর 70। তাহলে এই তথ্য সম একটা পরিসংখ্যান। সেটা কি? বেশি নম্বর পাওয়া স্টুডেন্টের পরিসংখ্যান। আরেকটা কি আছে? 50, 45, 40, 35। এটাও একটা পরিসংখ্যান, এটা একটা তথ্য। 10 জনের মার্কে, 10 জন যারা কম মার্ক পেয়েছে তাদের একটা তথ্যই।
তাহলে এটাও একটা পরিসংখ্যান। তাহলে তথ্য সময় এক প্রকারের পরিসংখ্যান আমরা বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে উপাত্ত। উপাত্ত কি জিনিস? আমরা একটু উপাত্তে যাই। আমরা একটু আগে যে 10 জন স্টুডেন্টের একটা তালিকা দিলাম, এই তালিকার মাধ্যমে তথ্য প্রকাশ করলাম, তাদের রেজাল্টের একটা তথ্য প্রকাশ করলাম। এই তথ্যগুলো যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে উপাত্ত বলবো। তাহলে পরিসংখ্যানে বর্ণিত তথ্য সমূহকে প্রকাশ ও উপস্থাপন করা হয় তাকে বলবো আমরা উপাত্ত। তাহলে পরিসংখ্যানে বর্ণিত, যেহেতু আমরা বলছি তথ্য সমূহ এক প্রকার পরিসংখ্যান, তাহলে এবার তথ্য সমূহকে না বলে পরিসংখ্যান বলতে পারি। পরিসংখ্যানে বর্ণিত তথ্য সমূহকে যে সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তাকে বলা হয় উপাত্ত। যেমন আমরা এখানে বলছিলাম 90 মার্কের কথা বলছিলাম, 80 মার্কের কথা বলছিলাম, তারপরে ছিল আমাদের 75 মার্ক, 70 মার্ক, এরা প্রত্যেকটা এক একটি উপাত্ত। তবে কথা হচ্ছে সব সময় উপাত্ত পরিসংখ্যান নয়। যেমন একটি মাত্র সংখ্যা দ্বারা যদি তথ্য প্রকাশ করা হয় তাহলে সেটা পরিসংখ্যান নয়। একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা যদি হয়, যেমন আসতে পারে যে রানীর বয়স 20 বছর। এখানে রানীর বয়স একটি মাত্র সংখ্যা বা একটি মাত্র উপাত্ত দ্বারা প্রকাশ করা হয়েছে। এই রানীর বয়সের যে তথ্যটা, এটা একটা মাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে, এই কারণে রানীর বয়সটা পরিসংখ্যান নয়। রানীর বয়সটা পরিসংখ্যান নয়। তাহলে যে উপাত্ত সময় একটি মাত্র উপাত্ত থাকে বা একটি মাত্র সংখ্যা দ্বারা যে উপাত্ত প্রকাশ করা হয় সেই উপাত্ত পরিসংখ্যান নয়। এবার আমরা উপাত্তের বিন্যস্ত অবিন্যস্ত সম্পর্কে ধারণা করব। বিন্যস্ত বলতে কি? উপাত্তের বিন্যস্ত আর অবিন্যস্ত সম্পর্কে আলোচনা করব। বিন্যস্ত আর অবিন্যস্ত। বিন্যস্ত মানে কি? আমাদের যে উপাত্তগুলো থাকবে, একটু আগে আমরা কিছু উপাত্তের কথা বলছিলাম, যেমন 90, 80, তারপর ছিল 70 দিলাম, ধরে নাও 70, তারপর 60, 55, এই কিছু একটা উপাত্ত, যেটা মার্ক হতে পারে, অন্য কিছু হতে পারে। আবার এরকম হতে পারে 1, 5, 7, 8, 9, এগুলো হতে পারে। এগুলো উপাত্ত, এগুলো উপাত্ত। এখন উপাত্তগুলো, যে ক্ষেত্রে উপাত্তগুলো ঊর্ধ্বক্রম মানে বড় থেকে ছোট আকারে অথবা ছোট থেকে বড় আকারে সাজানো থাকে, সেগুলোকে বলবো আমরা বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কোনগুলো? যে উপাত্তগুলো ঊর্ধ্বক্রম ও বা অর্ধক্রম অনুসারে সাজানো থাকে, ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে, অর্থাৎ বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় আকারে ক্রমান্বয়ে সাজানো থাকে, সেই উপাত্তকে বলবো আমরা বিন্যস্ত উপাত্ত। আর যে উপাত্তগুলো বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আকারে সাজানো থাকে না, অর্থাৎ এলোমেলো থাকে, ক্রমান্বয়ে থাকে না, সেটাকে বলবো আমরা অবিন্যস্ত উপাত্ত। যেমন আমরা এইটা নিয়ে উদাহরণ দিতে পারি। আমরা এখানে উপরে লিখছি বড় থেকে ছোট আকারে সাজাইছি। আমরা যদি এরকম লিখতাম 80, 90, 60, 55, 70, এটা কি ক্রমান্বয়ে সাজানো আছে? না বড় থেকে আছে, না ছোট থেকে আছে, এটা এলোমেলো আছে। একইভাবে আমরা যদি এইটা দিতাম 7, 5, 1, 8, 9, এটা কি ক্রমান্বয়ে আছে? কখনোই ক্রমান্বয়ে নেই। তাহলে যেখানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো থাকে না উপাত্তগুলো, সেই উপাত্তগুলোকে বলবো আমরা অবিন্যস্ত উপাত্ত। আর যেখানে উপাত্তগুলো বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় আকারে সাজানো থাকে, সেগুলোকে বলবো আমরা বিন্যস্ত উপাত্ত।
তাহলে উপাত্ত সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা আমরা একটু ট্রাই করে দেখি। বইয়ের 139 পৃষ্ঠার উদাহরণ একটা অঙ্ক দেওয়া আছে। ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সবথেকে লম্বা 10 জনের উচ্চতা সেন্টিমিটারে পরিসংখ্যান করা হলো। পরিসংখ্যান বলতে কি হয়, দেখো এখানে তথ্য দেওয়া আছে। কত দেওয়া আছে? এদের এখানে দেওয়া আছে 125, 135, 130, 138, 137, আরো আছে 142, 145, 152, আর আছে 150 আর 140। তাহলে এই উচ্চতাগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। এবার আমার এখানে কোশ্চেন করছে যে উপরের বর্ণিত উপাত্তসমূহ বিন্যস্ত করো, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে আমরা সাজাতে পারি। আমরা বড় থেকে ছোট আকারে সাজাই, তাহলে আমাদের এখানে বড় থেকে ছোট আকারে সাজাতে গেলে কিভাবে সাজাতে হবে বলো, বা ছোট থেকে বড় আকারে সাজাতে গেলে কি করতে হবে? প্রথমে ছোট থেকে নেই, আমাদের বিন্যস্ত করতে হলে কাকে নেব? 125। তাহলে আমি 125, সেটা আগে আমরা লিখতে পারি যে প্রদত্ত উপাত্তসমূহের মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করা হলে প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করা হলে কি হবে? মান ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় দিকে যাবে। তাহলে কত হবে? 125। তারপরে কি আছে? 125 এর থেকে বড়, আবার অন্যগুলো থেকে। এর পরে সেকেন্ড পজিশন কার হতে পারে? 130 এর হতে পারে। দেখো 130 এর থেকে, মানে 125 এর থেকে 130, তারপরের গুলো এর থেকে বড় হয়ে যায় মাঝখানে। এরপর কত হতে পারে? 135। তারপর দেখো 135 এর ভিতরে এবার কাকে নেব? 38 না 37? অবশ্যই 37, কারণ 37 ছোট। 137, তারপর 138, তারপর কত নেব? দেখো বাকি এইগুলো আছে, এর ভিতরে সবচেয়ে ছোট আছে কে? 140। তারপর কি আছে? এইগুলোর ভিতরে সবচেয়ে ছোট কে? 142। তারপর কি আছে? 142 এর পরে এবার 145। তারপর কাকে নেবে এই দুজনের ভিতরে? অবশ্যই 150, তারপর 152। তাহলে আমরা প্রদত্ত উপাত্তগুলো, যে উপরে উপাত্তগুলো ছিল সেগুলোর বিন্যাস করে আমরা কি পেলাম? যে প্রদত্ত উপাত্তগুলো ছোট থেকে বড়। দেখো গুণে দেখো, আমাদের যদি কোনটা বাদ থেকে যায়, 1 2 3 4 5 6 7 8 9 10, উপরেও 10টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের বিন্যস্ত করতে পারলাম। তারপরে এখানে আরেকটা কোশ্চেন আছে যে বর্ণিত উপাত্তসমূহের সারণীভুক্ত করো। সারণীভুক্ত করতে গেলে এখানে আমরা সিরিয়াল অনুযায়ী দিতে পারি যে শিক্ষার্থীর ক্রমিক নং আর উচ্চতা সেন্টিমিটার। সারণীভুক্ত করা মানে কি? এদের একটা তালিকা করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি শিক্ষার্থীর ক্রমিক নং, মানে সিরিয়াল আর কি, আর বাকিটা হচ্ছে উচ্চতা। উচ্চতা যেহেতু আমাদের কোশ্চেনে সেন্টিমিটার আছে, আমরা এখানে লিখে নিলাম সেমি। তাহলে আমাদের স্টুডেন্ট যেহেতু 10 জন, আমি 10টা খোপ কেটে ফেলি। 1 2 3 4 5 6 7 8
9 10। আমরা যেহেতু একটা ক্রম সিরিয়াল করছিলাম সেই হিসেবে 1 নাম্বার স্টুডেন্টের যে ঊর্ধ্বক্রমটা করলাম উচ্চতা কত ছিল 125, 2 নম্বরের কত ছিল 130, তারপর 3 নাম্বার কত 135, 4 নাম্বার কত 137, 5 নাম্বার কত 138, 6 নাম্বার কত 140, 7 নাম্বার কত 142, 8 নাম্বার কত 145, 9 নাম্বার কত 150 আর 10 নাম্বার কত 152। তাহলে এই হিসেবে আমাদের উচ্চতার ক্রমটা এবং এদের তাদের তালিকাটা এইটা, কারণ আমরা একটু আগে এইটা বিন্যাস করছি। তাহলে বিন্যাস করার পরে 1 নাম্বার স্টুডেন্টকে আমরা 125, 2 নাম্বার স্টুডেন্ট 130, 3 নাম্বার 135, 4 নাম্বার 137, 5 নাম্বার 138, 6 নাম্বার 40 এরকম একটা সরণি তৈরি করলাম। এবার আমাদের উপাত্তের গড় সম্পর্কে আলোচনা করব। উপাত্তের কি সম্পর্কে আলোচনা করব? গড়। উপাত্তের গড়। এবার উপাত্তের গড় বলতে বোঝায়, আমরা উপাত্ত সম্পর্কে একটা ধারণা পেয়েছি। উপাত্তের গড় বলতে বোঝায় যে সংগৃহীত উপাত্ত সময়ের সমষ্টিকে যদি উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করি, সংগৃহীত উপাত্ত সময়ের সমষ্টিকে যদি উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এখানে একটু আগে আমরা যে জিনিসগুলো করছিলাম, যে আমাদের কিছু উপাত্ত ছিল, ধরে নাও 125, তারপর ছিল 130, 135, তারপর কত 140, যেহেতু এই উপাত্তগুলো ধরে নাও, তাহলে এই উপাত্তগুলোর গড় কত হবে? এই উপাত্তগুলোর গড় বলতে বোঝায় এরা প্রত্যেকটা এক একটা উপাত্ত, তাহলে এই উপাত্তগুলো সবগুলো মিলে একটা তথ্য, তাহলে এই হচ্ছে তাদের তথ্য সমূহ। তাহলে আমরা বলতে পারি যে উপাত্ত সমূহের সমষ্টি, মানে এই উপাত্তগুলোকে যদি আমি যোগ করি, উপাত্তগুলোকে যোগ করে তাদের সংখ্যা, উপাত্ত কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে যদি চারটা উপাত্ত থাকে তাহলে সেটা কিন্তু এক প্রকারের পরিসংখ্যান, কারণ একটা উপাত্ত কখনো পরিসংখ্যান না, কিন্তু একের অধিক উপাত্ত অবশ্যই পরিসংখ্যান। তাহলে এই উপাত্তগুলোর সমষ্টিকে আমি যদি উপাত্তগুলোর সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? গড়। কয়টা উপাত্ত? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কত দিয়ে ভাগ হবে? 4। তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে গড়। যেমন তাহলে আমরা এখানে লিখতে পারি যে উপাত্তের গড় সমান সমান, উপাত্তের গড় সমান সমান উপাত্ত সময়ের সমষ্টি ভাগ উপাত্ত সময়ের সংখ্যা। যেমন তুমি ধরে নিতে পারো, তুমি মনে করো পরপর 5 দিন বই পড়ছো এবং সেই বই পড়ার সংখ্যা, পরপর 5 দিন বই পড়ছো এবং সেই বই পড়ার সময়টা প্রথম দিন ধরে নাও 3 ঘন্টা, পরের দিন 4 ঘন্টা, তারপরের দিন 5 ঘন্টা, তারপরের দিন 6 ঘন্টা, তারপরের দিন ধরে নিতে পারো তুমি 2 ঘন্টা। তাহলে এই হচ্ছে তুমি পরপর 5 দিন বই পড়ছো, যার সময় প্রথম দিন ছিল 3 ঘন্টা, পরের দিন 4 ঘন্টা, তারপরের দিন 5 ঘন্টা, তারপরের দিন 6 ঘন্টা, তারপরের দিন 2 ঘন্টা। এখন তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে তুমি কোন দিনেরটা বলবা? প্রথম দিনেরটা, দ্বিতীয় দিনেরটা, তৃতীয় দিনেরটা, না চতুর্থ দিনেরটা, না পঞ্চম দিনেরটা? তুমি যে কোনো এক দিনেরটা যদি তুমি বলো সেটা যুক্তিযুক্ত হবে না। তোমার যুক্তিযুক্ত করতে গেলে তোমার এই উপাত্তগুলো, যেহেতু এই তথ্যগুলোকে সংখ্যা দ্বারা প্রকাশ করছি, আর তাহলে এই তথ্যগুলোর এক একটা প্রত্যেকটা এক একটা উপাত্ত, তাহলে কারণ যে তথ্য সমূহকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেগুলোকে আমরা উপাত্ত বলবো,
তাহলে এই উপাত্তগুলোর গড় যে মানটা বের হবে সেটাকে তুমি বললে সেটা যথেষ্ট যুক্তিযুক্ত হবে। তাহলে সেই হিসেবে তুমি প্রতিদিন গড়ে বই পড়ো, প্রতিদিন গড়ে বই পড়ো সমান কত হবে? উপাত্তগুলোর সমষ্টি মানে উপাত্তগুলোর যোগ ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে কত হবে? উপাত্তগুলোর যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 2। আর কয়টা উপাত্ত আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে ভাগ হবে কত? 5। কত হয়? 3 আর 4 7, 7 আর 5 কত হয়? 7 5 12, 12 আর 6 18, 18 আর 2 কত? 20। তাহলে উপাত্ত সমান সংখ্যা হচ্ছে 20 ভাগ 5 সমান সমান কত লিখতে পারি আমরা? 4 ঘন্টা। তাহলে তুমি গড়ে প্রত্যেকদিন কয় ঘন্টা বই পড়ো? 4 ঘন্টা। তাহলে আমরা গড় সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আমরা মধ্যক সম্পর্কে একটা ধারণা আলোচনা করব। মধ্যক মধ্যক হলো উপাত্ত সময়ের মধ্যম মান। মধ্যম হলো উপাত্ত সময়ের মধ্যম মান। প্রদত্ত উপাত্ত সময়ের মানের ক্রম অনুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে সেগুলোকে বলবো আমরা মধ্যক। তাহলে মধ্যক হলো উপাত্ত সময়ের মধ্যম মান। উপাত্ত সময়ের মানের ক্রম অনুসারে সাজালে যে মান উপাত্ত সমূহকে 2 ভাগে সমান 2 ভাগে ভাগ করে সেটা হচ্ছে উপাত্ত সময়ের মধ্যক। যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি 40 40 50 90 100। তাহলে এই একটা উপাত্ত, এই উপাত্তগুলোর মধ্যে এর উপাত্ত সময়ের মাঝখানের মান মানে মধ্যম যে মানটা নিলে উপাত্ত সমূহকে সমান 2 ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে মধ্যক। দেখো যদি 50টাকে আমরা মধ্যক ধরি তাহলে 50 দেখো এই টোটাল উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে। 50 এর এই সাইডেও 50 এর এই সাইডেও 2 জন আছে, 50 এর এই সাইডেও 2 জন আছে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি 50 হচ্ছে এই উপাত্তের মধ্যক। একইভাবে আমরা উপাত্ত সময়ের দুটোই করতে পারি। যেমন উপাত্ত সময় যদি বিজোড় হয় তাহলে উপাত্ত সময়ের সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি। আর উপাত্ত সময় যদি বিজোড় হয় তাহলে আমরা তার মোট সংখ্যার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে পারি। আর উপাত্ত সময় যদি জোড় হয় তাহলে তাদের মাঝের মধ্যকগুলোকে নিয়ে 2 দ্বারা মধ্যকগুলো যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করতে পারি। সেই হিসেবে আমরা সূত্র লিখতে পারি উপাত্ত সম বিজোড় হলে মধ্যক সমান উপাত্তের সংখ্যাগুলো যোগ 1 ভাগ 2। আর উপাত্ত সম জোড় হলে মধ্যবর্তী দুটি সংখ্যা সমষ্টি ভাগ 2। তাহলে আমরা উপাত্ত সময়ের মধ্যক সম্পর্কে একটা ধারণা পেলাম। আমরা পরবর্তী ক্লাসে মধ্যকের আরো বিস্তারিত আলোচনা করব এবং প্রচুরক সম্পর্কে আলোচনা করব।
আজকের ক্লাসে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।